আসসালামু আলাইকুম। আমরা ট্রেড ফাইন্যান্সের কোটা দেখেছিলাম গতদিন, এটা আলোচনা করেছিলাম। তো কোটার পর আমরা কোটা এবং ট্যারিফ দুটাই দেখেছিলাম। কোটা এবং ট্যারিফ আমরা দুটাই আলোচনা করেছিলাম এখান থেকে। তো কোটাটা হচ্ছে সরকার যখন নির্দিষ্ট করে দেয়। আমরা তো কোটা বলতে যেটা বুঝি, যেটা কোটা আন্দোলন হইল, কোটা বলতে বলছি যে কোনো একটা নির্দিষ্ট করে দেওয়া, কোনো একটা পর্ষণ উল্লেখ করে দেওয়া যে এটা এতই হবে, আর বাইরে যাবে না, এইরকম কোটা। যে কোটাটা হচ্ছে যে বাণিজ্য সংরক্ষণের উদ্দেশ্যে আমদানি রপ্তানি নির্দিষ্ট করে দেওয়াটা হচ্ছে কোটা। আর ট্যারিফটা হচ্ছে আমাদের শুল্ক। হ্যাঁ, ট্যারিফটা হচ্ছে উপরে আলোচনা করা আছে। শুল্ক, ট্যারিফ হচ্ছে বাণিজ্য সংরক্ষণের জন্য সরকার যদি বেশি শুল্ক আরোপ করে, বিভিন্ন রকম ধাপে যে শুল্কগুলো আরোপ করে, সেটা হচ্ছে আমাদের কাছে ট্যারিফ। তাহলে কোটাটা হচ্ছে বরাদ্দ করে দেওয়া, শুল্কটা হচ্ছে আহ, সরকার যখন আহ, বিভিন্ন লেয়ারে যখন শুল্ক আরোপ করে বা কর আরোপ করে, সেটা হচ্ছে ট্যারিফ আমাদের কাছে। আচ্ছা, তো কোটা আর শুল্কের মধ্যে পার্থক্যটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই আপনারা দেখেছেন। কোটা আর শুল্কের মধ্যে পার্থক্য লিখুন, অনেক গুরুত্বপূর্ণ। বা আপনার প্রশ্ন আসতে পারে কোটা এবং ট্যারিফ বা শুল্ক কিভাবে সংরক্ষণ বাণিজ্যকে প্রভাবিত করে, এরকম ভাবে আসে। তো যে প্রশ্ন যেভাবে আসুক, মূলত আপনাকে ওইভাবে লিখতে হবে যে কোটা আর এবং ট্যারিফটা কি, এটা যদি জানেন তাহলে আপনি এটার উপর লিখতে পারবেন। এখানে 26 নম্বরে বলা আছে যে হোয়াট ইজ অ্যাডাম স্মিথ অ্যাবসোলিউট কস্ট অ্যান্ড অ্যাডভান্টেজ থিওরি, অ্যানালাইজ দিস থিওরি। এখানে আমাদের অ্যাডাম স্মিথের পরম এবং পূর্ণাঙ্গ ব্যয় সুবিধা তত্ত্ব, অ্যাডাম স্মিথের পরম এবং পূর্ণাঙ্গ ব্যয় সুবিধা তত্ত্ব অ্যাবসোলিউট কস্ট অ্যান্ড অ্যাডভান্টেজ থিওরি কি, এই তত্ত্বের বিশ্লেষণ করুন। তো এখানে একটু যদি দেখে আপনারা একটু দেখলে এটা বুঝতে পারবেন। তারপরে একটু খালি মূল জিনিসগুলো পড়ি। আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি হিসেবে সর্বপ্রথম অর্থনৈতিক জনক অধ্যাপক অ্যাডাম স্মিথ পরম বা পূর্ণাঙ্গ সুবিধা ব্যয় সুবিধা তত্ত্বটি উপস্থাপন করেন। অ্যাডাম স্মিথ এটা উপস্থাপন করেন। পূর্ণাঙ্গ ব্যয় সুবিধা তত্ত্ব মূল বক্তব্য হলো, মূল বক্তব্য বাকি এই পর্যন্ত আমরা দেওয়ার চেষ্টা করব। মূল বক্তব্য হলো যে যে পণ্য বা সেবা উৎপাদনে যে দেশ অন্যান্য দেশের চেয়ে পরম বা পূর্ণাঙ্গ ব্যয় সুবিধা ভোগ করে, কেবলমাত্র সে দেশ ওই সকল পণ্য বা সেবাসমূহ উৎপাদন ও রপ্তানি করবে, এবং যে পণ্য উৎপাদনে পরম বা পূর্ণাঙ্গ সুবিধা নেই সে দেশ, মানে সে পণ্য উৎপাদন না করে অন্যান্য দেশ থেকে যে দেশে ওই পণ্য উৎপাদন পরম ব্যয় সুবিধা রয়েছে তা থেকে আমদানি করবে, মানে ওই দেশ থেকে আমদানি করবে। তাহলে বিষয়টা কি, যে এটার মধ্যে অ্যাডাম স্মিথের মতে এই উদাহরণটা এখন একটু দেখে নেবেন। অ্যাডাম স্মিথের মতো বলা আছে অবাধ বাণিজ্যের মাধ্যমে প্রতিটি দেশের প্রকৃত আয় বৃদ্ধি করা সম্ভব। অ্যাডাম স্মিথের তত্ত্বে শ্রমের মূল্য তত্ত্ব প্রযোজ্য, অর্থাৎ পণ্যের মূল্য শ্রমের পরিমাণ স্থির ধরে, যেমন একদিনের শ্রম 10 দিনের শ্রম, একদিনের শ্রম 10 দিনের শ্রম ইত্যাদি। পরম ব্যয় সুবিধা পরিমাণের কথা হচ্ছে স্মিথের মতে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণ করে কোন দেশ তার উৎপাদন ক্ষমতার পূর্ণ বিকাশ ঘটাতে পারে। এখানে যেটা বলা আছে যে একটু দাঁড়ান, একটু সব সব শেষ করে সর্বশেষে বলা যায় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে সকল অর্থনীতিবিদগণ মৌলিক তত্ত্ব প্রদান করেছেন তাদের মতো এ বিষয়ে প্রথম বক্তব্য তুলে ধরেন অ্যাডাম স্মিথ। স্মিথের তত্ত্বটি ক্লাসিক্যাল অর্থাৎ প্রাচীন তত্ত্ব হিসেবে পরিচিত। এ তত্ত্বের সারসংক্ষেপ হলো, একটি দেশ যে পণ্য উৎপাদনে পূর্ণাঙ্গ সুবিধা ভোগ করবে সে দেশে কেবল সে পণ্য উৎপাদন করবে, এবং যে সকল উৎপাদনে পূর্ণাঙ্গ সুবিধা ভোগ করবে না সে দেশে সেটা আমদানি করবে। তাহলে এই তথ্যটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি এই তথ্যটা দেখি, এখানে যেটা মূল বক্তব্য, এই তত্ত্বের মূল বক্তব্য যেটা দেওয়া আছে, এই মূল বক্তব্যটা কিন্তু এখানে যেটা আলোচনা করা আছে সেই কথাটাই হচ্ছে এটা, যে একটি দেশ যে পণ্য উৎপাদনে পূর্ণাঙ্গ সুবিধা ভোগ করবে। যদি উদাহরণস্বরূপ আমরা যদি আলোচনা করি, আমাদের দেশ
মনে করেন সবচেয়ে কৃষিজাত দ্রব্যের মধ্যে, কৃষিজাত পণ্যের মধ্যে সবচেয়ে বেশি ধান আবাদ হয়, ধান আবাদ বেশি হয়। তাহলে আমাদের দেশটা হচ্ছে ধান আবাদের জন্য সবচেয়ে উপযোগী। আমাদের দেশ কিন্তু কফি আবাদের জন্য উপযোগী না, উপযোগী না, খুব খেয়াল করেন। তাহলে আমরা কি করব? আমরা কিন্তু কফি উৎপাদন করব না, আমরা ধানই উৎপাদন করব। আমাদের, কারণ আমাদের দেশ এটা হচ্ছে এই যে বলা আছে, একটি দেশ যে পণ্য উৎপাদন পূর্ণাঙ্গ সুবিধা ভোগ করবে সে দেশ কেবলমাত্র সেই পণ্য উৎপাদন করবে। মানে যে দেশ যে দ্রব্য উৎপাদন করতে পূর্ণাঙ্গ সুবিধা ভোগ করবে, সেটা আর্থিক হোক, সেটা ভূমির উর্বরতায় হোক, সেটা হচ্ছে শ্রমিকের শ্রমে হোক, যে দিক দিয়েই হোক পূর্ণাঙ্গ সুবিধা ভোগ করবে সে দেশ সেটাই উৎপন্ন করবে, আর বাদ বাকিরা উৎপন্ন করবে না। বাদ বাকিগুলো কি করবে? আমদানি করবে। তাহলে অন্যান্য দেশও যেরকম ঠিক একই রকম ভাবে পূর্ণাঙ্গ সুবিধা যেগুলো ভোগ করবে সে দেশ সেরাই উৎপাদন করবে, বাদ বাকিটা অন্য দেশ থেকে আমদানি করবে। এখানে অ্যাডাম স্মিথের যে ব্যাখ্যা বিশ্লেষণের যে সুবিধা দেওয়া আছে, দেশ এ এবং দেশ বি, দুটা দেশ, দেশ এ এবং দেশ বি। তাহলে আমরা দেশ এ এবং দেশ বি, এখানে পণ্য এক্স একক 40 একক উৎপাদন করে, পণ্য ওয়াই 20 একক উৎপাদন করে। ধরুন আমাদের এক্স পণ্য, মানে ধরুন ধান, এটা ধরুন পাট। তাহলে ধান ও পাট, আমাদের ধান হচ্ছে 40 একক, পাট 20 একক। তাহলে উৎপাদন ব্যয়ের অনুপাত হবে 2:1। মানে এখানে যে পরিমাণ ব্যয় হয় এখানে তার চেয়ে কম ব্যয় হয়, এরকম। তাহলে বি বিতে আমরা দেখতেছি যে ধান উৎপাদন কম হয় 20 একক, আর ওয়াই দেশে আমাদের পাট উৎপাদন হয় 40 একক। এখানে ব্যয়ের অনুপাত হচ্ছে 1:2। তাহলে বিশেষ অ্যাডাম স্মিথের শ্রমের পরিমাণ স্থির ধরে, অর্থাৎ নির্দিষ্ট শ্রমের পণ্যের পরম এবং পূর্ণাঙ্গ ব্যয় সুবিধা পরিমাপের কথা বলা হয়েছে। এখানে শ্রমের কথা যেটা বলা হয়েছে, শ্রমের কথা স্থির, যে মনে করা হয়েছে এখানেও 100 জন লেবার লাগে, এখানেও 100 জন লেবার লাগে, বা এখানেও 2000 জন লেবার লাগে, এখানেও 2000 জন লেবার লাগে, মানে শ্রমটা হচ্ছে স্থির, ফিক্সড। আর এখানে যেটা বলা আছে যে উপরের তালিকায় দেখা যাচ্ছে একদিনের শ্রমের ভিত্তিতে এ দেশ এক্স পণ্য 40 একক, এ কথা বলা আছে এখানে 40 একক, এবং ওয়াই দেশ 20 একক উৎপাদন করতে পারে। অন্যদিকে বি দেশ এক্স পণ্য 20 একক, ওয়াই দেশ 40 একক উৎপাদন করতে পারে। সুতরাং এ দেশ এক্স পণ্য উৎপাদনের ক্ষেত্রে এবং বি দেশের চেয়ে পরম ব্যয় সুবিধা ভোগ করে। অন্যদিকে বি দেশ ওয়াই পণ্য উৎপাদনের ক্ষেত্রে এ দেশের তুলনায় পরম সুবিধা ভোগ করে, অর্থাৎ দুইটা দেশের মধ্যে। তাহলে আমরা যদি দেখি এখানে বিষয়টা এরকম যে এখানে আমরা সুবিধা ভোগ করছি কোনটা? যদি এ দেশ সুবিধা ভোগ করছে এক্স পণ্য উৎপাদনে বেশি সুবিধা ভোগ করছে, আর বি দেশ ওয়াই পণ্য উৎপাদনে বেশি সুবিধা ভোগ করছে। তাহলে এ দেশ কি করবে? বিদেশের কাছ থেকে ওয়াই পণ্য আমদানি করবে। যে আমাদের যদি 25 একক বা 30 একক যদি আমাদের প্রয়োজন হয়, আমদানির প্রয়োজন হয় ওয়াই পণ্য, তাহলে এই দেশে যে উৎপাদন বেশি হয়েছে, তাহলে এই দেশের কাছ থেকে আমরা আমদানি করব। আবার আমাদের কাছে যে ধান উৎপাদন বেশি হয়েছে, আমাদের কাছ থেকে বিদেশ আবার কি করবে? আমদানি করবে, অর্থাৎ আমরা রপ্তানি করব, বিদেশ আমদানি করবে, এরকম। যে তাহলে এখানে পরম সুবিধা তত্ত্ব বলতে যে উৎপাদনের মানে শ্রমের একক আমাদের স্থির ধরে আমাদের যে পণ্যটি বেশি উৎপাদন করতে পারবো সেটা হচ্ছে আমাদের পরম সুবিধা তত্ত্ব। যে অন্য দুটি দ্রব্যের মধ্যে বা অনেকগুলো দ্রব্যের মধ্যে যে পণ্যটি আমরা বেশি উৎপাদন করতে পারবো সেটা হচ্ছে আমাদের পরম সুবিধা তত্ত্ব। যে ওই পণ্যটাই আমরা বেশি উৎপাদন করব, আমরা অন্য পণ্যটা বেশি উৎপাদন করব না, কারণ এই পণ্যটা আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। বিদেশটাও ঠিক একই রকমই, যে যে এখানে পাট উৎপাদন করতেছে তাহলে পাটটাই সে বেশি, অর্থাৎ ওয়াই দ্রব্য সে বেশি উৎপাদন করবে। কারণ কি? যে ওয়াই দেশ তার ভোগ করে বিদেশে সে পণ্যটি রপ্তানি করতে পারে। তো এটা হচ্ছে আমাদের অ্যাডাম স্মিথ। এবারে আসার সম্ভাবনা আছে অ্যাডাম স্মিথের এই পূর্ণাঙ্গ সুবিধা তথ্য, এটা এবারে আসার সম্ভাবনা আছে, দেখবেন একটু। অ্যাডামস এবারে যেন এসেছিল আমার, এটা সাজেশনটা যখন করব, সাজেশনটাতে আমাদের থাকবে এবারে কোনটা যেন এসেছিল, অ্যাডাম স্মিথ না রিকার্ডো?
না এসেনি। 99তম প্রশ্নটা আমার প্রশ্নর ইয়াটা মানে কম্পিউটার বারবার উইন্ডোজ দিতে হয়, যার কারণে ইয়াটা মানে হারিয়ে হারিয়ে যায় আর কি। যে প্রশ্নগুলো আমি কালেক্ট করি সে প্রশ্নগুলো হারিয়ে যায়। আপনাদের কাছে কাইন্ডলি যদি প্রশ্ন থেকে থাকে একটু প্রশ্নটা দিবেন, আমি সাজেশনটা করবো আর কি, শুরু করব। এই দুটার মধ্যে মনে হয় যে কোনো একটা ছিল, অথবা যদি না থাকে তাহলে আসবে, এই দুটা তত্ত্বের মধ্যে আসবে একটা তত্ত্ব। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের ডেভিড রিকার্ডোর অ্যাডভান্টেজ থিওরি, ডেভিড রিকার্ডোর। এটাও ঠিক একই রকমই তত্ত্বের কথা এখানে বলা আছে, যে ডেভিড রিকার্ডোর তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব কি, বা এটা হচ্ছে আমাদের টিকার মধ্যে আসতে পারে, ব্যয় সুবিধা তত্ত্ব। হ্যাঁ, ডেভিড রিকার্ডোর তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব কি, এই তত্ত্বের বিশ্লেষণ করুন। আর এখানে অ্যাডাম স্মিথের পরম সুবিধা তত্ত্ব, অ্যাডাম স্মিথের আমাদের পরম বা পূর্ণাঙ্গ ব্যয় সুবিধা তত্ত্ব। এই দুটো তত্ত্ব আমাদের টিকাতে আসতে পারে অথবা প্রশ্ন আকারে আসতে পারে। তো ডেভিড রিকার্ডোর তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বটা কি, যেখানে বলা আছে যে কার্যত অ্যাডাম স্মিথের পরম পূর্ণাঙ্গ ব্যয় সুবিধা তত্ত্বের যে বিষয়টি ব্যাখ্যা পাওয়া যায়নি, তাহলে একটি দেশ যদি অপর দেশের চেয়ে দুটি পূর্ণ সুবিধা সাথে উৎপাদনের সমর্থ হয়, তাহলে কিভাবে বাণিজ্য হবে। ব্যাপারটা তো এটা বুঝতে পারছেন যে আমরা ডেভিড রিকার্ডোর যেটা পড়লাম, এর আগের যেটা দেখলাম, সেটা হচ্ছে যে দেশ যে দ্রব্য উৎপাদনে বেশি সুবিধা পাবে সেই দেশ সেই পণ্যটা উৎপাদন করবে। কিন্তু আমরা তার কাছ থেকে এটা সমাধান পাইনি যে কোনো দেশ যদি দুইটি দ্রব্য উৎপাদনের সুবিধা থাকে, একটি দেশে একই সঙ্গে ধানও উৎপাদন হচ্ছে, আলুও উৎপাদন হচ্ছে, দুটা দুটা প্রোডাক্ট উৎপাদনের সমান সুবিধা পাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে বাণিজ্যটা কি হবে, এটা আমরা সমাধান পাইনি। সেটা কোনটাতে, ডেভিড রিকার্ডোর যে সুবিধা আমরা উপরে পরম সুবিধা যেটা পড়লাম সেটাতে কিন্তু পাইনি, তাই না? এখানে সেটাই বলা আছে যে একটি দেশ ব্যাখ্যা পাওয়া যায়নি, সেটা হলো একটি দেশ অপর দেশের চেয়ে দুটি পণ্য সুবিধার সাথে উৎপাদন করতে সমর্থ হয়, তাহলে কিভাবে বাণিজ্য হবে। এক্ষেত্রে অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো অ্যাডাম স্মিথের তত্ত্বগত বক্তব্যের প্রেক্ষিতে 1815 খ্রিস্টাব্দে প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমিক নামের গ্রন্থে, এটা সব এত কিছু আর মনে রাখার দরকার নাই, এত কিছু মনে রাখলে একটা লাইন খালি ভালো মতো লিখতে হবে, সুবিধা মানে এদের বন্ধু লিখতে হবে, এটা এত কিছু লেখার দরকার নেই। আচ্ছা, এর বক্তব্যটা আমাদের তুলে ধরতে হবে। ডেভিড রিকার্ডোর বক্তব্যটা আমাদের মূল বক্তব্যটা হচ্ছে যে যে ক্ষেত্রে একটি দেশ অন্য দেশের চেয়ে কোনো পণ্য বা সেবা উৎপাদনের তুলনামূলক ব্যয় সুবিধা পেয়ে থাকে, সেক্ষেত্রে উক্ত দেশ কেবলমাত্র সেই পণ্য বা সেবা উৎপাদন রপ্তানি করবে। অন্যদিকে যে পণ্য ও সেবা উৎপাদনের তুলনামূলক ব্যয় সুবিধা কম, সেই সব দেশ পণ্য সেবাসমূহ উৎপাদন না করে আমদানি করবে। মানে আমাদের দেশে কোনো দ্রব্য উৎপাদন করতে যদি খরচ বেশি হয়, তাহলে আমরা সেটা উৎপাদন করব না, আমরা বাইরের দেশ থেকে আমরা সেটা আমদানি করব। আমাদের দেশে যেটা ব্যয় মানে অল্প ব্যয়ে যেটা বেশি উৎপাদন হবে, সেই দ্রব্যটা আমরা বেশি বেশি উৎপাদন করবো, সেই দ্রব্যটা আমাদের দেশের ঘাটতি মিটিয়ে আমরা বাইরের দেশে রপ্তানি করবো, সেই কথাটা এখানে বলা আছে। যে যে ক্ষেত্রে একটি দেশ অন্য দেশের চেয়ে কোনো পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে তুলনামূলক ব্যয় সুবিধা পেয়ে থাকে, তাহলে আমাদের কাছে মূল কথা হচ্ছে যে আমরা যদি সেখানে ব্যয় সুবিধা পেয়ে থাকি, মানে কম ব্যয়ে যদি আমরা বেশি পরিমাণ উৎপাদন করি যে সকল পণ্য, সেই সকল পণ্য উৎপাদনের দিকে আমরা মনোযোগ দিব। আর যে সকল পণ্যতে ব্যয় উৎপাদনের ব্যয় বেশি হয়, সেই সকল পণ্যকে আমরা উৎপাদন করবো না, সেগুলো কি করবো, সেগুলো বাইরের দেশ থেকে আমরা আমদানি করব, এরকম। তো ডেভিড রিকার্ডো শ্রমের মূল তত্ত্বটি প্রযোজ্য। ডেভিড রিকার্ডোর তত্ত্বের শ্রমের মূল তত্ত্বটি প্রযোজ্য, অর্থাৎ পণ্যের মূল্য শ্রমের পরিমাণ স্থির ধরে, যেমন 1 দিনের শ্রম, 10 দিনের শ্রম, 1 ঘন্টার শ্রম, এরকম তুলনামূলক ব্যয় সুবিধার কথা বলা হয়েছে ডেভিড রিকার্ডো। এক্ষেত্রে রিকার্ডো নির্দিষ্ট শ্রমের আলোকে ভিন্ন শ্রম ব্যয়ের আলোকে তার ব্যাখ্যা প্রদান করেন। রিকার্ডোর মতে পণ্যের মূল্য উৎপাদনে নিয়োজিত শ্রম দ্বারা নির্ধারিত হয়ে থাকে। রিকার্ডো মনে করেন বাণিজ্যের গুরুত্বপূর্ণ শর্ত হল তুলনামূলক আপেক্ষিক ব্যয় সুবিধার পরম ব্যয় সুবিধা নয়। বলা আছে যে রিকার্ডো মনে করেন বাণিজ্যের গুরুত্বপূর্ণ শর্ত হল তুলনামূলক
আচ্ছা, এখানে বলছে ব্যয় সুবিধা হচ্ছে আপেক্ষিক, পরম ব্যয় সুবিধা নয়। মানে ব্যয় সুবিধা আমাদের এক এক ক্ষেত্রে এক এক রকম হতে পারে। যেমন আমাদের ধান চাষ, মানে ব্যয় সুবিধা আপেক্ষিক বলতে এটা স্থান কাল পাত্র ভেদে আলাদা হতে পারে, আলাদা আলাদা হতে পারে, কিন্তু পরম নয়। মানে এটা একেবারে আমাদের যে স্থির থাকবে ওই রকম নয় আর কি। রিকার্ডো ব্যাখ্যা দেন, দুটি দেশের মধ্যে একটি দেশের উভয় পণ্য উৎপাদনে পরম সুবিধা থাকলেও তুলনামূলক সুবিধা এবং অসুবিধা বিশ্লেষণে প্রেক্ষিতে বাণিজ্য থেকে উভয় দেশে লাভবান হতে পারে। এত কিছু লেখার দরকার নেই, এটা দেওয়ার দরকার নেই। আমরা শুধু এই তথ্যটা দিব, এটা দিব, এই তথ্যটা দিব। আর এখানে যেটা বলা আছে যে ডেবিট রিকার্ডের তুলনামূলক ব্যয় সুবিধা তথ্যটি নিম্নে বিশ্লেষণ করা হলো। দেশ এ শ্রম ব্যয় একজন পণ্য 80 একক, এখানে ওয়াই দ্রব্য 80 একক উৎপাদন হয়, এখানে 20 একক উৎপাদন হয়, এখানে 60 একক উৎপাদন হয়। অভ্যন্তরীণ অনুপাত 1:1, এখানে হচ্ছে 1:3। তাহলে এখানে বলা আছে এ দেশ 80 একক এক্স পণ্য উৎপাদনে এবং একজন শ্রমিক 80 একক ওয়াই পণ্য উৎপাদনে ব্যবহার করে, যেটা এটা বলা আছে যে একজন শ্রমিক দ্বারা এ দেশ এক্স দ্রব্য 80 একক ওয়াই দ্রব্য 80 একক উৎপাদন করতে পারে। এক্ষেত্রে এ দেশের অভ্যন্তরীণ ব্যয়ের অনুপাত হলো 1:1। মানে এখানে যে পরিমাণ দ্রব্য ব্যয় করে, এখানেও আমাদের একই পরিমাণ উৎপাদন ব্যয় হয়ে থাকে। পক্ষান্তরে বিদেশ আমাদের বলা আছে 20 একক এক্স দ্রব্য উৎপাদনে ব্যয় করে একজন শ্রমিক, মানে একজন শ্রমিক দ্বারা 20 একক এক্স দ্রব্য উৎপাদন করে, আর হচ্ছে ওয়াই একক আমাদের 60 একক উৎপাদন করে। ওয়াই একক 60 একক ওয়াই দ্রব্য বা উৎপাদনে ব্যয় করে একজন শ্রমিক ব্যয়, অর্থাৎ একজন শ্রমিক দ্বারা আমাদের 60 একক এবং 20 একক উৎপাদন হয় একই সঙ্গে। এখানে একটু পিছিয়ে লেখা আছে, আমরা একসঙ্গে আমরা লিখতে পারি যে একজন শ্রম ব্যবহার করে আমরা এক্স পণ্য 20 একক এবং ওয়াই পণ্য 60 একক আমরা উৎপাদন করতে পারি, এরকম। তাহলে একটু বেশি করে লেখা আছে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের খরচের অনুপাত হলো, উৎপাদন ব্যয়ের অনুপাত হলো 1:3। এ পর্যায়ে উৎপাদন ব্যয়ের তুলনায় করা বাণিজ্যের উত্তরের বিষয়টি স্পষ্ট হবে, কেননা উভয় দেশ দুটি পণ্য উৎপাদনের ব্যয়ের পার্থক্যের ক্ষেত্রে ভিন্নতা পরিলক্ষিত হয়। তাহলে আমাদের উভয় দেশের মধ্যে যে উৎপাদন ব্যয়ের পার্থক্যের ভিন্নতা পরিলক্ষিত হয়। আচ্ছা, ভিন্ন দৃষ্টিতে বিষয়টি বিবেচনায় আনা গেলে দেখা যায় যে এ দেশ যেহেতু পণ্য এক্স এবং পণ্য ওয়াই উৎপাদনের পূর্ণাঙ্গ সুবিধা ভোগ করে, বি দেশ এক্স এবং ওয়াই দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে এ দেশ অপেক্ষাকৃত পূর্ণাঙ্গ সুবিধা ভোগ করে না। তাহলে এটাই সেটা বলা আছে যে আগের যে উদাহরণে আমরা দেখেছিলাম ডেভিড অ্যাডাম স্মিথের, যেখানে দেখছিলাম যে আমাদের এখানে এ দেশটা আমাদের দুইটি দ্রব্য উৎপাদনের সুবিধা ভোগ করতেছে, কিন্তু আমাদের বি দেশটা কিন্তু দুইটি দ্রব্য উৎপাদনে এ দেশের পরিমাণ সুবিধা ভোগ করতেছে না। এ দেশের পরিমাণ যে সুবিধা, সেই সুবিধাটা ভোগ করতেছে না এখানে। তাই এ দেশ এবং বিদেশের সাথে বাণিজ্য অংশগ্রহণ করবে না। বিশেষ প্রেক্ষিতে বাণিজ্য অংশগ্রহণ করলে এ দেশ লাভবান হবে না। কার্যত ক্ষেত্রে যদি উৎপাদন ব্যয়ের পার্থক্য পর্যালোচনা করা হয়, তাহলে তুলনামূলক ব্যয়ের পার্থক্য পরিলক্ষিত হয়। এখানে আমাদের ব্যয়ের পার্থক্য বেশি। এখানে যেটা বলছে যে এ দেশ, যেহেতু আমাদের এ দেশটা দেখা যাচ্ছে যে এখানে উৎপাদন হচ্ছে, এখানে উৎপাদন নেই। এখানে যদি আমাদের ঘাটতির পরিমাণ এখানে যদি আমাদের ঘাটতি হয়, ধরুন আমাদের ওয়াই পণ্য আরো 20 একক দরকার দেশের জনগণের চাহিদা মেটানোর জন্য, তাহলে এটা কিন্তু এ দেশ কিন্তু বি দেশ থেকে আমদানি করবে না। কারণ আমদানি করলে, কারণ বিদেশের তখন এই দ্রব্যের দামটা তখন বেশি পড়বে, তখন অন্য দেশ খুঁজবে, বা যে দেশে আমাদের উৎপাদনের যে আমাদের উৎপাদন ব্যয়ের অনুপাত যে দেশে আমাদের এই দেশের চেয়ে কম, সে দেশ থেকে আমদানি করবে। অর্থাৎ আমরা যদি বিদেশ থেকে এই দেশের থেকে যদি এই ওয়াই পণ্য আমদানি করে থাকি, তাহলে সেক্ষেত্রে দাম বা খরচ বেশি পড়ে যাবে। মনে করেন ধরুন আমরা কোনো দেশে আমাদের দরকার হচ্ছে ধরুন পেঁয়াজ যদি একটা দেশে উৎপাদন খরচ যদি আমাদের চেয়ে বেশি হয়, তাহলে সে দেশ থেকে যদি আমরা আমদানি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু দাম বেশি পড়বে।
যে দেশে আমাদের চেয়ে উৎপাদন খরচ কম হবে সে দেশ থেকে কিন্তু আমরা আমদানি করব। ডেভিড রিকার্ডো সে কথাই বলছে যে আমাদের দেশে যদি দুইটা পণ্যই যদি সমানভাবে উৎপাদন হয়, হওয়ার পরেও যদি কোনো পণ্য ঘাটতি দেখা দেয়, তাহলে সেই পণ্যটা আমরা আমদানি করব ওই দেশ থেকে যে পণ্যের উৎপাদন খরচটা কম হবে। যে দেশের উৎপাদন খরচটা কম হবে সে দেশ থেকে আমরা আমদানি করব। আর এই যে দেশে উৎপাদন খরচটা বেশি হবে সে দেশ থেকে কখনো আমরা আমদানি করবো না, কারণ দাম সেখানে বেশি পড়বে। এই কথা এখানে বলা আছে যে এ দেশ বিদেশের সাথে বাণিজ্য অংশগ্রহণ করবে না। বিশেষ প্রেক্ষিতে বাণিজ্য অংশগ্রহণ করলেও এ দেশ লাভবান হবে না। এ দেশ আমরা যদি বাণিজ্য করিও কোনো ক্ষেত্রে তাহলে লাভবান হবে না, কারণ দাম বেশি দিতে হবে। কার্যত এক্ষেত্রে উৎপাদন ব্যয়ের পার্থক্য পর্যালোচনা করলে বোঝা যায় তুলনামূলক ব্যয়ের পার্থক্য পরিলক্ষিত হবে। আমরা এখানে উৎপাদন ব্যয়ের পার্থক্য যদি আমরা দেখি, অভ্যন্তরীণ উৎপাদন ব্যয়ের পার্থক্য দেখি, তাহলে পার্থক্য এখানে আমাদের বেশি পড়ে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে ডেভিড রিকার্ডো এবং আমাদের অ্যাডাম স্মিথের দুইটা সুবিধা তথ্য এখানে আলোচনা করা আছে। দুইটা সুবিধা তথ্য থাকবে আমাদের পরীক্ষায়, টিকা হোক বা প্রশ্নে হোক থাকবেই, কিন্তু টিকা হোক প্রশ্নে হোক আমাদের থাকবেই, এবারে থাকার সম্ভাবনা আছে। অ্যাডাম স্মিথের পরম সুবিধা তথ্য এবং ডেভিড রিকার্ডোর ব্যয় সুবিধা তথ্য, এই দুটো তথ্যের মধ্যে আমাদের কিন্তু প্রশ্ন থাকবে, টিকা হোক কিংবা থিওরি হোক। আচ্ছা, প্রথম অধ্যায় আমাদের আর কিছু নেই এখানে, শেষ এটা প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আমাদের যেটা আলোচনা করা আছে, দ্বিতীয় অধ্যায়ে আমাদের এই অধ্যায়ের নামটা হচ্ছে ডোমেস্টিক রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ। এখানে বেশি নাই, প্রশ্ন অল্প কয়েকটি আছে এবং এর মধ্যে থেকে আসার সম্ভাবনা থাকে আর কি। প্রশ্ন এখানে 6টি প্রশ্ন আলোচনা আছে অধ্যায়ে। এই অধ্যায়গুলো ছোট ছোট, খুব বেশি বড় নেই। প্রথম অধ্যায়টা একটু বড়, তারপরে এগুলো একটু মিডিয়াম কোয়ালিটি। আর এই অধ্যায় একেবারে ছোট, কিন্তু প্রশ্নগুলো অনেক হাই ভোল্টেজ প্রশ্ন। আন্তর্জাতিক বাণিজ্য সুবিধার জন্য দেশীয় প্রবিধানগুলো কি কি অনুসরণ করা হয়, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আসছে FERA 1947 এর উদ্দেশ্য কি, এটা অনেক গুরুত্বপূর্ণ। গেটের মানে সবগুলো প্রশ্নই খুব মানে বুলেট বরাবর, এগুলা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গেট অনুযায়ী বাংলাদেশের আমদানি রপ্তানি ক্ষেত্রে বাণিজ্য সুবিধার কিছু মূল প্রবিধান ব্যাখ্যা করো, খুবই ভালো। আমদানি নীতি অনুযায়ী মূল প্রবিধান আলোচনা করো, সবগুলাই ভালো, সবগুলো 6টা প্রশ্ন, 6টা প্রশ্নই ভালো। এর মধ্যে থেকে গত বছর কোনটা এসেছে এটা আমরা বাদ দিয়ে আমরা প্রশ্নগুলো করার চেষ্টা করব। তবে 6টা প্রশ্ন ভালো, এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, তবে এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক বাণিজ্যে সুবিধার জন্য দেশীয় প্রবিধানগুলি কি কি অনুসরণ করা হয়। আমরা যে আইনের বইগুলো অনুসরণ করি সেগুলো কি কি, তো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আচ্ছা, তো আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধার জন্য দেশীয় প্রবিধানগুলি কি কি মানে কি অনুসরণ করা বা কি কি অনুসরণ করা হয়। এখানে আমাদের আন্তর্জাতিক বাণিজ্য সুবিধার জন্য দেশীয় প্রবিধানগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট 1947 সর্বশেষ সংশোধন সহ। 2 নম্বর হচ্ছে বৈদেশিক মুদ্রার লেনদেন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা। আর রপ্তানি 2018 থেকে 2021, আমদানি নীতি আদেশ 2021 থেকে 2024 ইত্যাদি। তাহলে আমাদের এই তিনটা আমরা সাধারণত ফলো করে থাকি। তো একটা হচ্ছে কি ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন 1947-এরটা আমরা ফলো করে থাকি। আর বৈদেশিক মুদ্রা লেনদেনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা, বৈদেশিক মুদ্রা আমরা কিভাবে লেনদেন করব অন্য দেশের সাথে, এটা বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন আমরা ফলো করে থাকি। আর এটা হচ্ছে রপ্তানি নীতি, আর হচ্ছে আমদানি নীতি। আপনি এখানে সাল যদি মনে থাকে দিবেন, না থাকলে দেওয়া ভালো, এই সালগুলো দেওয়া আছে, দেওয়া ভালো আর কি। তো যেহেতু প্রবিধান এগুলি, এটা হচ্ছে বিধান বা একটা সংবিধান বলুন, যেটা বলুন না কেন, এগুলো আমরা ফলো করে থাকি। তো এগুলা একটু উপরে একটু হালকা এখানে আপনার আলোচনা করতে হবে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন সংশোধনী 2015, আইন 1947। ফরেন এখানে 1-2 লাইন যেটা আপনি আপনার থাকবে আর কি, ইয়ার মধ্যে মানে গ্রিপের মধ্যে বা লেখার মধ্যে যেটা থাকবে সেটুকু লিখবেন, আজকে বেশি বড় করে লেখার দরকার নেই।
এই প্রবিধানগুলো সম্পর্কে বেশি বিস্তারিত যদি আপনি অতিরিক্ত লিখতে পারেন হয়তো ভুল হয়ে যেতে পারে, তবে প্রাসঙ্গিক কোনো কিছু আপনি মানে লিখতে পারেন। এখানে বলা আছে, লেখা অত্যন্ত ছোট দেখা যাচ্ছে না? আচ্ছা, এখানে আমাদের বলা আছে যে 1 নম্বর ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন সংশোধনী 2015 আইন 1947, বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947, FERA 1947। তাহলে এখানে আমাদের ফরেন FERA এর বৈশিষ্ট্য আমরা দেখলাম। FERA কি, যদি আসে FERA এর বৈশিষ্ট্য আলোচনা করো বা FERA আসলো শুধু টিকে আসলো, তখন আপনি এটুকু তুলে দিতে পারেন, শুধু এটুকু তুলে দিতে পারেন। হ্যাঁ, তো তাহলে FERA যদি আসে আমাদের পরীক্ষায়, তখন আপনি দেখা যাবে যে জিনিসটা আমরা ভুল করি, যে FERA, আমরা তো ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন আমরা পড়েছি, কিন্তু FERA তো এটা পড়িনি আমরা। তাহলে এটা কি, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট FERA 1947 হলো আন্তর্জাতিক ব্যাংকিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশীয় প্রবিধান। তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশীয় প্রবিধান হলো FERA। FERA 1947 বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশের সব ধরনের বৈদেশিক মুদ্রার লেনদেনের নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছে। আইনের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংক ট্রেড পেমেন্ট, অর্থায়ন এবং অন্যান্য আন্তর্জাতিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচিত ব্যাংক শাখায় অনুমোদিত ডিলার লাইসেন্স প্রদান করে। আইনের প্রবিধানগুলি অনুসরণ করে বাংলাদেশ ব্যাংক সময়ে সময়ে সার্কুলার এবং নির্দেশিকা জারি করে, যাতে ট্রেড পেমেন্ট, অর্থায়ন, রেমিটেন্স পরিষেবা ইত্যাদি কার্যক্রম নিয়ন্ত্রণ করতে ব্যাংকগুলিকে অনুসরণ করে। এই নির্দেশাবলী আন্তর্জাতিক বাণিজ্যের অর্থ প্রদান এবং অর্থায়ন কার্যক্রমের সহজ অপারেশন জন্য আইসিসি নির্দেশিকাগুলি পরিপূরক হওয়া উচিত। আইনটিতে 27টি ধারা এবং বেশ কয়েকটি উপধারা রয়েছে, যা বাণিজ্য পরিষেবা এবং বৈদেশিক মুদ্রার সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যাকে সমাধান করে। এটি বৈদেশিক মুদ্রা প্রাপ্তি এবং অর্থ প্রদানের জন্য যথাযথ অ্যাকাউন্টিং রক্ষণাবেক্ষণের উপর ফোকাস করে। তো এখানে যে আমাদের FERA যে কথা বলা আছে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রবিধান, যেটা আমাদের অর্থ যে আদান প্রদান, বৈদেশিক বাণিজ্য যে অর্থ আদান প্রদান, এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক আমাদের সেই সার্কুলার অনুযায়ী বা সেই আমাদের প্রবিধানটা আমাদের দিয়েছে যে কিভাবে আমরা এই নির্দেশিকা ফলো করব, এবং এর মাধ্যমে আমরা কিভাবে একজন এক্সচেঞ্জ ডিলার আমরা নিয়োগ করব। যেমন বৈদেশিক মুদ্রা বিনিময়ের যে বিভিন্ন এক্সচেঞ্জ ডিলার আছে আপনার এলাকায় বা আপনার জেলাতে, যে বিভিন্ন এক্সচেঞ্জ আছে, তারা কিভাবে লেনদেন করবে সেটা আইনে এরা তৈরি করে দিয়েছে, তাদেরকে নিয়ন্ত্রণ করে বা তাদের একটা নির্দেশিকা দিয়েছে যে এইভাবে লেনদেন করতে হবে। আমরা যখন বৈদেশিক মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্যে যখন অর্থ প্রদান করব, অর্থ প্রদানের কার্যক্রম যেন আমাদের আইসিসি, প্রত্যেকটা ব্যাংকের যে আইসিসি ডিপার্টমেন্ট আছে, আইসিসি কর্তৃক যে নিয়ম আছে, সেই নিয়মের সাথে যেন সাংঘর্ষিক না হয়, সেই নিয়মের সাথে যেন পরিপূরক হয়, সেই জিনিসটা আমরা খেয়াল রাখবো এখানে। তো এটা হচ্ছে আমাদের কাছে FERA। আচ্ছা, সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে দেশীয় এবং সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য একটা প্রবিধান। তারপরে আছে 2 নম্বর ফরেন এক্সচেঞ্জ লেনদেনের জন্য নির্দেশিকা। তো ফরেন এক্সচেঞ্জ লেনদেনের জন্য নির্দেশিকা। ফরেন এক্সচেঞ্জ লেনদেনের জন্য নির্দেশিকা মানে কি, বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য আমাদের যে নির্দেশিকাটা সেটি। তো এখানে অনুমোদিত ডিলার FERA 1947 দ্বারা ক্ষমতাপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা ফরেন এক্সচেঞ্জ সার্কুলার এ অনুসরণ করতে হবে। তাহলে ফরেন এক্সচেঞ্জের নির্দেশিকা, এটা কে, যে ফরেন এক্সচেঞ্জ লেনদেনের নির্দেশিকা কে দিয়েছে? বিবি, বাংলাদেশ ব্যাংক দিয়েছে, তাই না? বিবি দিয়েছে। তাহলে সেই বিবিটা আমাদের ফলো করতে হবে। তাহলে এই বিবিদের ক্ষমতা দিল কে? এই FERA ক্ষমতা দিচ্ছে। তাহলে FERA ক্ষমতা কাকে দিচ্ছে? বিবিকে দিচ্ছে। এই বিবি যে নির্দেশিকা দিচ্ছে, সেই নির্দেশিকার নাম হচ্ছে ফরেন এক্সচেঞ্জ লেনদেন নির্দেশিকা। এই নির্দেশিকা বাংলাদেশ ব্যাংক দিয়েছে, সেটা আমাদের পরিপূর্ণভাবে ফলো করতে হবে। আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইন 1950 দ্বারা ক্ষমতাপ্রাপ্ত দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি আমদানি প্রধান নিয়ন্ত্রক দ্বারা জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক GFET গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন,
জিএফইটি, এই ছোট ছোট জিনিসগুলো এটা মনে রাখতে হবে, কারণ এগুলো আমাদের আসতে পারে, টিকে আসতে পারে বা প্রশ্নে আসতে পারে যে এটা কি এরকম আসতে পারে। এই যে এফইআরএ কি, জিএফইটি কি, তার গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশনস। বাংলাদেশ ব্যাংক শীর্ষক নির্দেশিকাতে সমস্ত এফই সার্কুলার সংকলন করেছে। জিএফইটি 2018 এর বর্তমান দ্বিতীয় সংস্করণ সংখ্যাটি 30 সেপ্টেম্বর 2017 পর্যন্ত প্রবিধানগুলিকে অন্তর্ভুক্ত করে। প্রথম খণ্ডে পদ্ধতিগত সম্পর্কিত নির্দেশাবলী রয়েছে, যা এগুলাই মনে থাকবে না, অযথা এগুলো মনে থাকবে না আমাদের, এইভাবে লেখারও দরকার নাই। আপনি জাস্ট খালি যে প্রথমে এখানে 2 লাইনটা যেটা দেওয়া আছে সেটা তুলে ধরবেন, যে যে এটা যেন সার্কুলার নাম যেন ঠিক থাকে, হ্যাঁ, যে ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন গাইডলাইন, অর্থাৎ এই জিনিসটা এখানে একটা জিনিস ইয়া করলে ভালো হতো। এটা হচ্ছে কোনটা, যে এটা মূলত জিএফ, এটা হচ্ছে তো হচ্ছে আমাদের এফইআরএ, আর এটা হচ্ছে আমাদের জিএফইটি, এটা জিএফইটি। তো এটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন, মানে গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন, জিএফইটি। এটা বাংলা এটা ইয়ে হয়ে গেছে, এটা আমরা জিএফইটি মূলত আর কি। তো একটা হচ্ছে এফইআরএ আর একটা হচ্ছে জিএফইটি। তাহলে এটা আমাদের বাংলাদেশ ব্যাংক কর্তৃক আমাদের এই সার্কুলারটা দেওয়া হয় এবং সেটা আমাদের অনুসরণ করতে হয়। আমাদের যে ডিলার পয়েন্টগুলো আছে সে প্রত্যেকটা ডিলার পয়েন্টে এটা অনুসরণ করা নেই। এখানে আমদানি রপ্তানিতে নিয়ন্ত্রণ করার জন্য 1950 সালে এখন তারপ্রাপ্ত দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি এবং আমদানির প্রধান নিয়ন্ত্রক তারা জারি করা হয়েছে। এ পর্যন্ত দিবেন, এত কিছু লেখার দরকার নেই, এখানে অনেক কিছু আছে, হয়তো ভুলভাল হতে পারে, তখন আবার দেখা যাচ্ছে যে সমস্যা হতে পারে। তবে যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এগুলো ভালো, আমাদের এই সালটাল দেওয়া আছে, মনে রাখে আপনি যদি দেন তাহলে ভালো। আর এখানে আমাদের যেটা বলা আছে যে কয়টি খণ্ডে কি আমাদের বলা আছে, এই জিনিসগুলো মনে লেখা পারলে ভালো, না লেখা পারলে আপনি ভুলভাল কোনো কিছু লেখার দরকার নেই। তো এখানে অপারেশনাল ব্যাংকিং দৃষ্টিকোণ থেকে জিএফইটি এর গুরুত্ব অপরিহার্য এবং এডি শাখার সার্ভিস বিভাগের বিভিন্ন ডেস্কে কর্মরত কর্মকর্তাদের অবশ্যই এই নিয়মগুলো ভালোভাবে জানতে হবে। জিএফইটি অনুসারে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ আমদানি ও রপ্তানির ক্ষেত্রে বাণিজ্য সুবিধার মূল কিছু নিয়ম নির্দেশিত। আচ্ছা, এখানে প্রথম খণ্ডে 20টি অধ্যায় রয়েছে। এখানে যে অধ্যায়গুলো আছে আমরা পারলে দিব, না পারলে দেওয়ার দরকার নেই, এদের মধ্যে দেওয়ার দরকার নেই। জিএফএটি কি, এটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত হয়েছে। এটা আমরা এই বাংলাদেশ ব্যাংকের সমস্ত ক্ষমতা প্রদান করেছে এফআরএ ক্ষমতা প্রদান করেছে। এর দ্বারা আমাদের বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশের অভ্যন্তরে যত ধরনের ফরেন ফরেন কারেন্সি যে এক্সচেঞ্জ যে ডিলার পয়েন্ট রয়েছে সেই ডিলার পয়েন্টগুলি আমাদের অপারেশনাল কার্যাবলী নিয়ন্ত্রিত হয় এবং ব্যাংকের কার্যাবলীগুলো নিয়ন্ত্রিত হয়। এভাবে লিখে দিবেন, 1-2 লাইনের মধ্যে লিখে দিবেন পুরোটা। যদি আপনি পারেন তো ভালো, যদি মনে থাকে ভালো, না পারলে আমরা এইভাবে লিখে দিবেন। ভুলভাল বা সাল আমরা যেটা আছে ভুলভাল আমরা দিব না। আচ্ছা, তারপরে আমাদের আছে 3 নম্বর হচ্ছে আমদানি নীতি এবং রপ্তানি নীতি। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট যে রুলস আছে সেই রুলসগুলো আমরা বা প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালগুলো আমরা এখানে আলোচনা করব। তাহলে আমাদের খেয়াল করুন যে ফরেন এক্সচেঞ্জের রেগুলেশন, এটা হয়তো প্রথম অবস্থায় আপনার বিরক্ত লাগবে, বিরক্ত আনাই যাবে না। তাহলে এখানে দেশীয় প্রবিধান হচ্ছে আপনার সংখ্যা মনে রাখার জন্য এফইআরএ, এটা হচ্ছে সর্বোচ্চ বা সর্বজনপ্রিয়ত বা সবচেয়ে ব্যবহৃত জনপ্রিয় একটি প্রবিধান। এটার পর এই যে একটা ক্ষমতা দিয়েছে সেটা হচ্ছে গাইডলাইন ফর এক্সচেঞ্জ ট্রানজাকশন। এখানে আমাদের গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন গাইড জিএফইটি এটা। তারপরে এরপর আমাদের আসবে এক্সপোর্ট ইম্পোর্ট যে পলিসি আছে, এক্সপোর্ট ইম্পোর্ট পলিসিটা এরপর আসবে। তাহলে এই 1-2-3 এটা মনে রাখলে আমাদের কাছে সহজ হবে। তাহলে এক্সপোর্ট ইম্পোর্ট যে আছে, আমদানি এবং রপ্তানি যে আমাদের নীতি আছে সেই নীতিগুলো আমরা এখানে তুলে ধরলাম, আমদানি নীতি এবং রপ্তানি নীতি। তো এটা এটা আপনাদের সহজে মনে থাকবে। ওই দুটা হচ্ছে প্রথমে একটু একটু মনে রাখা একটু কষ্টকর হবে, তবে এই দুটা আমাদের কাছে সহজ লাগবে। তো আমদানি নীতি 2021 থেকে 2024, বিদ্যমান আমদানি নীতি আদেশ 2021 থেকে 2024 আন্তর্জাতিকভাবে পণ্য চলাচলে বাধা দূর করার মাধ্যমে ন্যায্য মূল্য ভোক্তাদের কাছে পণ্য সহজলভ্য করার জন্য বাজার অর্থনীতির আদর্শকে মাথায় রেখে প্রণয়ন করা হয়েছে। তাহলে এটা একবার পড়ে গেলে আপনার মনে থাকার কথা। এর নথিতে উল্লেখ করা হয়েছে প্রধান উদ্দেশ্য
TWO 2 এবং বিশ্বায়নের সাথে সামঞ্জস্য রেখে আমদানি উদারীকরণ, রপ্তানিমুখী শিল্পের জন্য আমদানি সরলীকরণ, আমদানি সেবার মান উন্নত করা, আমদানি নীতি বাংলাদেশ আমাদের আমদানি নীতি আদেশের বর্তমান লেখাগুলো খুব ছোট তো দেখতে সমস্যা হয়ে যাচ্ছে। আমদানি নীতি আদেশের বর্তমান সংস্করণের 9টি অধ্যায় রয়েছে। এই কয়টি অধ্যায় রয়েছে কি এলা মনে থাকবে না, এটা এটা দেওয়ার দরকার নেই। মানে আমাদের অনুকূল অনুকূল আমদানি পরিবেশ, আমাদের ভোক্তাদের যেন সহজে আমরা যেন ন্যায্য মূল্যে আমরা পণ্য পৌঁছে দিতে পারি এবং আমদানিতে আমাদের যেন সর্বোপরি সুবিধা ভোগ করতে এই ধরনের নীতিটা বা এই ধরনের সার্কুলারটা আমাদের দেওয়া হয়েছে, যেটা আমাদের সহজে যেটা আমরা পণ্য আমদানি করতে পারি। এক্ষেত্রে যেন কোনো আমাদের বাধ্য মানে কি বলে জটিলতা বা কোনো ধরনের কি বলে জটিলতা বা কোনো সমস্যা যেন আমরা না ভুগি, সেজন্য এই নীতিটা করা হয়েছে। সহজ কথায় বলে দেবেন শেষ। এটা এখানে আর কোনো কিছু দরকার না। আর পারলে আর কিছু সুবিধার কথাগুলো এখানে অ্যাড করবেন। কয়টি এখানে কি খণ্ড রয়েছে এগুলা যদি আপনি দিতে যান তাহলে দেখা যাচ্ছে যে ভুলভাল হতে পারে, দেওয়ার দরকার নেই। এটা দেওয়ার দরকার নেই। কি উদ্দেশ্যে করা হয়েছে নীতিটা সেটাই শুধু আমরা দেবো এখানে। আমদানি নীতি আদেশে বর্তমান 9টি সংশোধন যা প্রাসঙ্গিক সংজ্ঞা, আমদানির জন্য সাধারণ নিয়ম, আমদানি সংক্রান্ত ফি, বিধি এবং শিল্প আমদানি পণ্য নিয়ম, সরকারি খাতে আমদানিকারকদের সম্পর্কিত বিধান, পণ্য বাণিজ্য নিয়ন্ত্রণ কমিটি অন্তর্ভুক্ত করে এগুলো সব অনেক দেওয়া আছে। আমদানি নীতি আদেশে 26টি পণ্যের সীমাবদ্ধ তালিকায় আওতায় রাখা হয়েছে। এখানে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, মাঝে মধ্যে দিবেন আর কি। এটা যদি মনে থাকবে হয়তো এটা আমদানি নীতি আদেশে 26টি পণ্যকে সীমাবদ্ধ তালিকায় আওতায় রাখা হয়েছে, সীমাবদ্ধ তালিকায়। আমদানি নীতি প্রয়োজনীয় আমদানি নীতি উদ্দেশ্য নিশ্চিত করার মাধ্যমে দ্রুত শিল্প গঠিত বাজারে আচ্ছা অনেক কিছু বলা আছে, এত কিছু বলার দরকার নেই। তাহলে আমদানি নীতিটা আমাদের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে আমরা এই নীতিটা এই উদ্দেশ্যে চালু করা হয়েছে বা এই নীতিটা ফলো করে আমাদের দেশে আমদানি পণ্য আমদানি করা হয়, এরকম ভাবে কথাটা এখানে তুলে দেবেন। রপ্তানি নীতিটা ঠিক এরকম ভাবে এটা সংক্ষিপ্ত আকারে করা আছে যে রপ্তানি নীতিটা আমাদের দেশের সবগুলো আমাদের দেশের চাহিদা সবকিছু ঠিক রেখে, দেশের জনগণের চাহিদা ঠিক রেখে আমাদের যদি উদ্বৃত্ত যে অংশটুকু আমাদের দেশীয় নিয়ম কানুন অনুযায়ী আমরা বাইরের দেশে যেখান থেকে আমরা লাভবান বেশি হব সেই দেশে আমরা পণ্যটি প্রেরণ করবো, এরকম নীতিমালা এখানে প্রেরণ করা হয়েছে, মানে নির্দেশ দেওয়া হয়েছে। এই নীতিটা আমরা ফলো করব। তাহলে 2018 থেকে 2021 রপ্তানি নীতি 2018 প্রাথমিকভাবে রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদনকে উৎসাহিত করা এবং নতুন রপ্তানিকারকদের প্রচার করা এবং বিদ্যমান রপ্তানিকারকদের সহায়তা করা। যে সকল পণ্য আমরা রপ্তানি করব সেই সকল পণ্যের উৎপাদনকে আমরা বেশি বেশি উৎপাদন করব এবং রপ্তানিকারককে উৎসাহিত করা, নতুন নতুন রপ্তানিকারক যারা তৈরি হবে তাদেরকে আমাদের ইনক্লুড করা, এই জিনিসগুলো আমাদের এই নীতির মধ্যে অন্তর্ভুক্ত আছে। পলিসি ডকুমেন্ট বাণিজ্য সম্প্রসারণের সুবিধার্থে বিশ্ব বাণিজ্য সংস্থার বাধ্যবাধকতা অনুসরণে এবং দেশের স্বার্থ সমুন্নত রেখে দেশের বাণিজ্য নীতি আধুনিকীকরণ এবং সরলীকরণের অনেক করে বলা আছে, সমস্যা নাই। তো এখানে আমাদের রপ্তানি নীতিটা আমদানি নীতি এবং রপ্তানি নীতি এটা দুটা নীতি সুবিধার্থে এবং আমাদের স্পেস দিতে, যারা এই আমদানি এবং রপ্তানিতে যারা আসবে তাদের স্পেস দিতে, তাদের সুযোগ সুবিধা দিতে এই নীতিগুলো গ্রহণ করা হয়েছে, যাতে কোনো হ্যারাসমেন্ট না হয়, সহজে যেন আমদানি করতে পারে আবার সহজে যেন রপ্তানি করতে পারে। আমদানি পণ্যগুলি আমরা সহজে যেন ভোক্তার হাতে পৌঁছে দিতে পারি, আর রপ্তানিগুলো যেন আমাদের রপ্তানি পণ্যের ক্ষেত্রে যেন সহজে লোকজন যেন সেগুলো উৎপাদন করতে পারে, এই জন্য তাদের আমরা সেই নীতিটা গ্রহণ করে থাকি যে তাদের ঋণ দিতে হবে না, তাদের সহজলভ্যভাবে ঋণ দিতে হবে যাতে তারা সেই পণ্যটা বেশি বেশি উৎপাদন করতে পারে, তারা আর অন্যান্য সুযোগ সুবিধা আমাদের দিতে হবে। এগুলো আমাদের রপ্তানি নীতির মধ্যে অন্তর্ভুক্ত। এই সুবিধাগুলো এখানে আপনারা বিবরণ আকারে পেশ করবেন, তাহলে আমাদের এখানে হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যে দেশ প্রবিধান কয়টি আমাদের এখানে আলোচনা ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের দেশীয় প্রবিধান 3টি, একটা হচ্ছে FERA, একটা হচ্ছে GFET, আর একটা হচ্ছে আমদানির নীতি এবং রপ্তানি নীতি। এই 3টা এখানে। এরপরটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা আমরা দেখবো আর কি। আর দেখুন ওই প্রশ্ন যদি পারেন, এই প্রশ্ন আপনার এমনিতে পারার কথা আর কি, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আপনার মানে আসার কথা। FERA কি? FERA
আমাদের যেটা প্রথমে পড়লাম এফআরএ যে এটার বৈশিষ্ট্য চেয়েছে, ফরেন এক্সচেঞ্জ রেগুলেটরি এর বৈশিষ্ট্য চেয়েছে। তাহলে এর বৈশিষ্ট্যটা কি, এটা যদি আমরা জানি তাহলে বৈশিষ্ট্য সহজে 3-4টা বৈশিষ্ট্য আমরা এখানে কিন্তু লিখতে পারবো। বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ করা, আমরা অবাধে বাণিজ্য করব ঠিক আছে, কিন্তু আমরা যে এখানে একবার সেরকম ভাবে আমাদের দেশীয় মুদ্রার যে আমরা যে ইচ্ছা মতো ব্যবহার করব, আমরা ইচ্ছা মতো বাইরের দেশের টাকায় যে কোনো কিছু আমরা আমদানি করব, বেশি টাকা দিয়ে আমদানি করবো এরকম না, একটা শীতলতা থাকবে। তা না হলে আমাদের রিজার্ভের সমস্যা হবে বা আমাদের দেশীয় অভ্যন্তরীণে আমাদের সমস্যা হয়ে যেতে পারে। মূলধন পাচার প্রতিরোধ, আমাদের এখানে ইচ্ছে মতো আমরা যেহেতু বৈদেশিক মুদ্রার লেনদেন করতে পারি না, সেহেতু মূলধন পাচার আমাদের রোধ করতে পারি আমাদের এই আইন দ্বারা। তারপরে আছে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায়, যখন আমাদের মূলধন পাচার রোধ হবে এবং বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ থাকবে, তখন আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা থাকবে, এটা স্বাভাবিক। বিদেশি ব্যাংকের নিয়ন্ত্রণ, বিদেশি ব্যাংক বিনিয়োগের নিয়ন্ত্রণ, বিদেশি ব্যাংক বিনিয়োগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। বিদেশে যদি আমরা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে চাই তাহলে ইচ্ছা মতো সেখানে আমরা ডলার নিয়োগ করতে পারি না, কিন্তু যেটা বাংলাদেশে যেটা ইতিপূর্বে হয়েছে আর কি, যে ইচ্ছা মতো বিদেশে টাকা পাচার হয়েছে, ইচ্ছা মতো বিদেশে আমাদের বিনিয়োগ করেছি আমরা, কিন্তু সেটা আমরা করতে পারবো না, সেটা নিয়ন্ত্রণে থাকবে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্টের জন্য আইনি কাঠামো, বাণিজ্য নিয়ন্ত্রণে বিনিয়োগের প্রচার, আর্থিক নীতির প্রয়োগ। এখানে আমাদের 4-5টা দেওয়ার চেষ্টা করব, 4 থেকে 5টা দেওয়ার চেষ্টা করবো। তাহলে এফইআরএ এর উদ্দেশ্য কি, এটা যদি আমরা উপরের যে 1 নম্বর যেটা আমরা প্রবিধানটা আছে সেই প্রবিধান যদি দেখি তাহলে এটা আমরা সহজে লিখতে পারবো। তারপরে আছে, আচ্ছা 10টা 25 বেজে গেছে, আপনার আমরা সামনের দিন এটা থেকে গেট থেকে আলোচনা করব, গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজিশন, এটা থেকে আলোচনা করবো, অর্থাৎ 2 নম্বর যে প্রবিধান আছে 2 নম্বর প্রবিধান থেকে আমরা আলোচনা করব। তো আপনারা যারা টিএমএফআই আছে, ট্রেজারি ম্যানেজমেন্ট আছে, তারা আবার একটু জয়েন করুন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।